আজকের টপিক অবচয়। এটার আমি পূর্বে আরেকটা ক্লাস নিয়েছিলাম, সেটা হলো অবচয় কি, অবচয় ধার্যের পদ্ধতিগুলা এবং সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে কিভাবে অবচয় বের করে। এটা আগের ক্লাসটা তোমরা যারা করনি বা দেখনি দেখে নিও, হ্যাঁ। দেখলে তোমার অবচয় সম্পর্কে আরেকটু ক্লিয়ার হবে। আজকে আমাদের মূল টপিকে যাই। আজকের মূল টপিকটা হলো তোমরা শিখবা যে কিভাবে কমহ্রস্বমান জের পদ্ধতিতে অবচয় বের করে। এটাকে কমহ্রাস মানে অনেকে পুস্তক মূল্য বলে, হ্রাসকৃত মূল্য বলে। কমহ্রাসমান হ্রাসমান কথাটির সাথেই পাচ্ছ যে প্রত্যেক বছর কিন্তু এর অবচয়টা কমতে থাকে। হ্যাঁ, আমরা যেমন সরলরেখিকে শিখলাম, প্রতি বছর যতদিন আনুমানিক আয়ুষ্কাল আছে অবচয়ের পরিমাণ একই থাকে, কিন্তু কমহ্রাসমান জের পদ্ধতিতে কিন্তু প্রতি বছর অবচয়ের পরিমাণ কমতে থাকে। এবার আসো কিভাবে অবচয় কমহ্রাসমান বা পুস্তক মূল্য যেটাই বলো, এইটা কিভাবে বের করে আমরা এর সূত্রগুলো আগে শিখব। এই সূত্রগুলা শিখব। সূত্র আমরা তো সরলরৈখিক যারা ক্লাস করেছো, সরলরৈখিক পদ্ধতিতে কিভাবে বের করে অবচয়ের হার, সেইটাই এইখানে করবা। খুব সহজ। ওই এককে আনুমানিক আয়ুষ্কাল দ্বারা ভাগ দিবা, দিয়ে 100 দিয়ে গুণ করবা। এটা হলো সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার বের করার পদ্ধতি। তার সাথে জাস্ট একটা 2 গুণন করবা, তাইলে তুমি হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার পেয়ে যাবে। এখানেও কিভাবে অবচয়ের সারণী করতে হয় আমরা একটা প্রশ্নে দেখি। মিসেস আরিয়ান লিমিটেড 2026 পয়লা জানুয়ারি 5 লাখ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করলে এর আনুমানিক আয়ুষ্কাল 5 বছর, 10% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত নিল। এখানে যদিও 10% দিয়ে দিছে, তোমরা যদি 10% না দেওয়া থাকতো তাহলে কি করবা, এককে আনুমানিক আয়ুষ্কাল কত 5, এই 5 দিয়ে ভাগ দিবা, দিয়ে 100 দিয়ে গুণ দিবা, গুণ দিয়ে তাকে আবার 2 দ্বারা গুণ করবা, তাহলে তুমি অবচয়ের হার পেয়ে যেতে। এবং অবচয় কিভাবে বের করবা, সেই সম্পত্তির যে পুস্তক মূল্য থাকবে সেই পুস্তক মূল্যর উপর অবচয়ের ওই যে হারটা পেলে এই হার দিয়ে পার্সেন্টেজ করলেই তুমি কিন্তু বার্ষিক অবচয়টা পেয়ে যাবে। এবার আসো সারণীটা একটু আলাদা আছে সরলরৈখিক আর কমহ্রাসমান জের পদ্ধতির মধ্যে। আমরা শিখি সম্পত্তিটা ধরো তুমি 5 লাখ টাকা দিয়ে কিনলে, 5 লাখ টাকার উপর এই যে 10% দেওয়াই ছিল প্রশ্নে, 10% করলে তাহলে প্রথম বছর তোমার অবচয় হলো কত, 50,000 টাকা। 2026 সালে, খেয়াল করো, 5 লাখ টাকার উপর 10% করে হলো 50,000 টাকা। তাহলে সমাপনী বা পুস্তক মূল্য কত হবে, এই 5 লাখ টাকা থেকে তুমি 50,000 টাকা বিয়োগ দিয়ে তুমি পাবা 4,50,000। এটাই আবার বছরের শুরুতে আসবে, এটার উপর আবার 10% করবা, করলে আবার 45,000 হবে। কিন্তু দেখো সরলরৈখিকে কিন্তু প্রত্যেক বছর একই ছিল, আর এখন দেখো যে কমে গেল। এই 4,50,000 থেকে তুমি আবার 45,000 অবচয় যে বের করলে দ্বিতীয় বছর 27 সালে, এটা বিয়োগ দেওয়া 4,05,000 পাবে। এই 4,05,000 টাকা আবার পরের বছরের শুরুতে চলে যাবে। এরপর আবার 10% করলে তুমি 40,500 পাবা। এই 4,05,000 টাকা যে প্রারম্ভিক মূল্য ছিল 28 সালে, সেখান থেকে 40,500 বিয়োগ দিলে তুমি 3,64,500 টাকা পেয়ে যাবে। এখানে একটা ঘর বাদ গেছে, তোমরা পুঞ্জীভূত অবচয়ের আর একটা ঘর করে নিও। এটা খুবই সহজ। প্রথম বছর যে অবচয় থাকে তার সাথে পরবর্তী বছরের অবচয় যোগ করবা, তার পরবর্তী অবচয় যোগ করলে এইভাবে পুঞ্জীভূত অবচয়টা আমরা পেয়ে যাই। এবার আসো জাবেদা। জাবেদা একই থাকে, ওই সরলরৈখিকেও যা কমহ্রাসমান জের পদ্ধতিতে একই জাবেদা, জাস্ট টাকাটা খালি শুধু ডিফারেন্ট হয়। ওই তুমি যন্ত্রপাতি কিনলে তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, আর নগদান অথবা ব্যাংক হিসাব ক্রেডিট। পরবর্তী জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তারপরে আয় সারাংশ ডেবিট, তোমার অবচয় খরচ হিসাব ক্রেডিট এখানে দেয়নি, তুমি দিয়ে দিবে। পরবর্তী দ্বিতীয় সালে যদি তুমি করতে যাও, খালি ওই যন্ত্রপাতি ক্রয়টা আর দেখাবে না, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, তারপরে তোমার আয় সারাংশ ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট। এখানে যদিও আমরা দেখানো হয়নি, তোমরা দেখাবে কিন্তু, হ্যাঁ। এবার আসো যা খতিয়ান। খতিয়ান তোমরা যারা জাবেদা পারো, খতিয়ান আমার মনে হয় সমস্যা হবে না। সাধারণত খতিয়ান তোমরা আগে প্রথম দিকেই শিখেছো। যদি না পারো আমাকে কমেন্ট বক্সে লিখো, আমি বুঝিয়ে দেবো। খতিয়ান খুবই সহজ জিনিস।
যদিও তারপরেও আমি একটু বলে দিই, তুমি ধরো মেশিন হিসাব করতেছো, তাহলে যখন মেশিন হিসাবের বিপরীতে কি ছিল, কি কারণটা ছিল, নগদান। নগদানটা লিখবে, আর মেশিনের টাকা ডেবিটে ছিল, তুমি ডেবিটে লিখবে, জিরো ডেবিটে চলে যাবে। ঠিক আছে। পঞ্জীভূত অবস্থায় যখন করবা, পঞ্জীভূত অবস্থার বিপরীতে কি ছিল, অবস্থায় খরচ। তাহলে অবস্থায়, পঞ্জীভূত অবস্থায় কোথায় ছিল, ক্রেডিটে, তাহলে টাকাটাও ক্রেডিটে লিখবে, ব্যালেন্সও ক্রেডিটে পাবা। এভাবে তুমি খতিয়ান নিয়ে আমি আর আলোচনা করতে চাচ্ছি না। তোমরা আশা করি এই আমার কথাগুলো যদি কয়েকবার শোনো এবং ওই ভিডিওটা দেখো, আমার মনে হয় কমরাসমান জের পদ্ধতি নিয়ে আর সমস্যা থাকবে না। আর এইটা ক্লাস করার আগে তোমরা অবশ্যই সরলরৈখিক পদ্ধতি কিভাবে আমরা শিখিয়েছি ওইটা ক্লাস করে আরও পরিপূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। ভালো থেকো, শুভকামনা।